এবারের রমজান হোক আপনার জীবনের সবচেয়ে স্বাস্থ্যকর এবং কার্যকরী রমজান। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে। আজ 17 রমজান শেষ হয়েছে, অথচ আপনার বাড়তি ওজন, মেদ, চর্বি, কোলেস্টেরল এটা কিছুই কমাতে পারেননি। তাহলে বুঝতে হবে আপনার রমজান আপনার জীবনে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। এখন বাকি যে কয়দিন রমজান আছে চলুন আমরা সেই কয়টা রমজানে আমরা চেষ্টা করি আমাদের এই বাড়তি ওজন, মেদ, অতিরিক্ত কোলেস্টেরল এগুলি কমানোর জন্য একটু প্ল্যান অনুযায়ী চলার চেষ্টা করি। আজকে প্রিয় বন্ধুরা, আমি আপনাদের সামনে 4টি বিষয় নিয়ে আলোচনা করব। যে প্রথমে হচ্ছে যে সেহরিতে আপনারা কি খাবেন, এরপরে দ্বিতীয় বিষয়টা হচ্ছে ইফতার ও সন্ধ্যার খাবারে কি খেতে হবে আমাদের, আর তৃতীয় হচ্ছে কখন এবং কতটুকু পানি পান করতে হবে পানি শূন্যতা দূর করার জন্য, এবং সবশেষে আমি আলোচনা করব যে কখন ব্যায়াম করবেন, অর্থাৎ কখন কতটুকু কি পরিমাণে ব্যায়াম করতে হবে। তাহলে চলুন বন্ধুরা, আজকে আমরা শুরুতেই আলোচনা করি যে সেহরিতে কি খাবেন এই বিষয়টি নিয়ে। সেহরিতে এমন খাবার আপনাকে বাছাই করতে হবে যে খাবারগুলো আমাদের শরীরে দীর্ঘক্ষণ পর্যন্ত থাকে এবং ধীরে ধীরে হজম হয়, এমন খাবারই আপনাকে আপনার সেহরিতে বাছাই করে নিতে হবে। এবং যে খাবারগুলোতে বেশি পরিমাণে ফাইবার থাকে এবং গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকে এমন খাবারগুলোই কিন্তু আপনি সেহরির জন্য খেতে পারেন। তো যেমন এই খাবারগুলো হতে পারে, কি হতে পারে, আপনি লাল চালের ভাত খেতে পারেন, অথবা লাল চালের জায়গায় অনেক সময় ঢেকে চাটা চালের ভাত খেতে পারেন। লাল আটার রুটি খেতে পারেন, রুটি। তারপরে আপনি আর কি কি খেতে পারেন, এর সাথে আপনি চিয়া সিড খেতে পারেন, সাথে আপনি আরো খেতে পারেন বাদাম খেতে পারেন। তারপরে আপনি যদি একান্তই সাদা চালের ভাত খেতে হয় তাহলে অল্প পরিমাণ 1 কাপ পরিমাণ ভাতের সাথে সাদা ভাত প্লাস আপনি ঘন ডাল খেতে পারেন, ঘন ডাল, এবং সাথে কি খেতে পারেন, সিদ্ধ ডিম। এই খাবারগুলো ছাড়াও আপনি সেহরিতে প্রচুর পরিমাণে শক্তি এবং ফাইবার পাওয়ার জন্য আপনি সারাদিন যাতে ক্লান্ত না হয়ে পড়েন, তো আপনি চাইলে কিছু ফলমূলও খেতে পারেন, যেমন কলা, আপেল, মাল্টা, আনার, কমলা ইত্যাদি ফলগুলো আপনি খেতে পারেন। তো বন্ধুরা, আপনারা যদি এই খাবারগুলো খেয়ে আপনার রোজাটা শুরু করেন তাহলে আশা করা যায় যে আপনার রোজাটা হবে একটা স্বাস্থ্যসম্মত রোজা, এবং আপনার যে অতিরিক্ত মেদ, ভুঁড়ি এবং যে রক্তে কোলেস্টেরল এগুলো আপনি অনেকটাই কমাতে সক্ষম হবেন। তো বন্ধুরা, এখন তো গেল আমাদের যে সেহরিতে কি খাবো। তো এবার আমি আলোচনা করব আপনাদের সাথে যে আমরা ইফতারে ও সন্ধ্যার খাবারে কি খেতে পারেন, ইফতার ও সন্ধ্যার খাবারে কি খাবেন। এবার আমরা দেখবো যে কি ইফতারে কি খাবেন। তাহলে ইফতার আমি এখন প্রথমে আলোচনা করব। ইফতারে আপনি কি খাবেন। তো অনেকেই দেখা যায় যে আমরা ইফতারে কি খাই, খেজুর খাই। তো খেজুর হতে পারে আপনার জন্য একটা ভালো অপশন, কারণ খেজুরে থাকা যে ন্যাচারাল যে সুগার এবং কি থাকে, ফাইবার থাকে, এটা আপনাকে দীর্ঘক্ষণ সময় পেটটা যে সারাদিন যে না খেয়ে থাকার ফলে যে আমাদের ক্লান্তি ভাব এটা খুব দ্রুতই রোধ করতে সহযোগিতা করে। কারণ আপনি যখন সুন্নত অনুযায়ী 3টি খেজুর খাবেন তখন আপনার এই খেজুরটি 30 মিনিটের মধ্যেই আপনার শরীরে প্রবেশ করার সাথে সাথে আপনাকে কি করবে, এনার্জি লেভেলটাকে বৃদ্ধি করে দেবে। তাতে আপনার যে সারাদিনে যে ক্লান্তি ছিল সেই ক্লান্তিটা দূর হয়ে যাবে। এবার খেজুরের পাশাপাশি আপনি কি করতে পারেন, শুধু পানি পান করতে পারেন, শুধু পানি। খেজুর খেলেন আপনি এবং সাথে কি করলেন, পানি খেলেন। কিন্তু আমাদের অনেকেরই দেখা যায় যে খেজুর খাবার পরে আমরা কি খাই, চিনি জাতীয় খাবার খাই, অর্থাৎ চিনি মিশ্রিত শরবত খাই বা চিনি দ্বারা তৈরি এমন জুস খাই, অথবা চিনি দ্বারা তৈরি কোনো খাবার খাই। তো আমাদের শরীরে চিনি জাতীয় কোনো খাবার আমাদের অতিরিক্তভাবে গ্রহণ করার কোনো প্রয়োজনই হয় না বা এর কোনো উপকারিতাই নাই, বরং এটা কি করে আমাদের ক্ষতি, উল্টা দিকে আমাদের শরীরকে ক্ষতি করে। যেমন অতিরিক্ত চিনি শরীরে প্রবেশ করার ফলে আপনার কি হতে পারে, স্থূলতা বৃদ্ধি পেতে পারে, রক্তে কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি পেতে পারে, এবং আপনার ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ সেটাও কিন্তু বৃদ্ধি পেয়ে যেতে পারে। তাহলে আমরা বুঝলাম যে ইফতারে আমরা খেজুর খাবো এবং শুধু পানি খেতে পারি, শুধু পানি। যদি একান্তই আপনার তরল খাবার বা পানি জাতীয় খাবার খেতেই হয় তাহলে আপনি কিন্তু খেতে পারেন বিভিন্ন ফলের জুস, এবং এই ফলের জুস আপনি বাড়িতেই বানাবেন এবং এর সাথে কোনো প্রকার চিনি বা মিষ্টি জাতীয় কোনো কিছু ব্যবহার করা যাবে না। তাছাড়া এই জুস ছাড়াও যে সকল খাবারে আপনি পানি পাওয়া যায় সেই রকম খাবারগুলোও কিন্তু আপনি ইফতারে গ্রহণ করতে পারেন। যেমন আপনি কি গ্রহণ করতে পারেন, তরমুজ নিতে পারেন, তরমুজ খেতে পারেন। তারপরে কি খেতে পারেন,
শশা খেতে পারেন, এরপরে কি খেতে পারেন, বাঙ্গি খেতে পারেন, তারপরে কি খেতে পারেন আরো, শশা, তরমুজ, বাঙ্গি, এরপরে গাজর, টমেটো ইত্যাদি। আপনি কিন্তু এই খাবারগুলো খেতে পারেন, কারণ এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে প্রায় 80% কি থাকে, পানি থাকে, জলীয় দ্রবণ থাকে। সেজন্য আপনি চাইলে পানির অভাব পূরণের জন্য ইফতারে এই খাবারগুলো খেতে পারেন। তো এবার প্রিয় বন্ধুরা কি হলো, যে আমরা ইফতারে খেজুর খেলাম, পানি খেলাম, অথবা বিভিন্ন ফলের জুস খেলাম। তো এরপরে আমরা সামান্য কি করব, একটু ব্রেক নেব, অথবা একটু বিরতি নেব। আমরা নামাজের জন্য চলে যাই। তো নামাজে চলে যাওয়ার পরে নামাজ থেকে এসে আপনি এবার কি খেতে পারেন, বিভিন্ন রকম ফলমূল খেতে পারেন। যেমন ফলমূলের মধ্যে কি পাওয়া যায়, আপনি সিজনালি যখন যে ফল পাওয়া যায় সহজলভ্য, আপনার সাধ্যমতো সেই ফলগুলোই কিন্তু আপনি খেতে পারেন। যেমন কলা হতে পারে, মালটা, কমলা, আপেল, পেয়ারা, যখন যেটা পাওয়া যায় আপনার সাধ্য অনুযায়ী সেই ফলগুলো আপনি খাবেন। হ্যাঁ, আর আরেকটা বিষয় অবশ্যই আপনি মাথায় রাখবেন, এক এক ফলে এক এক রকম পুষ্টি উপাদান থাকে। সেক্ষেত্রে আপনি যেহেতু দীর্ঘদিন ধরেই, অর্থাৎ 30 দিন পর্যন্তই আপনি বিভিন্ন ফল গ্রহণ করবেন, সেজন্য এক এক দিন এক একটা ফল আপনি নিতে পারেন। সেজন্য তাতে কি হবে, আপনি সবচেয়ে ভালো উপকার পেতে পারেন। কিন্তু বাস্তবে দেখা যায় যে আমাদের সমাজে আমরা ইফতারে কিন্তু ইফতার বলতে বুঝি কি, ভাজা পোড়া, যেমন বেগুনি, পেঁয়াজু, আলুর চপ ইত্যাদি নানান রকম ভাজা পোড়া, যেমন জিলিপি এবং বুরিন্দা, এগুলোও কিন্তু ডুবো তেলে ভাজা। সমস্ত খাবারগুলি ডুবো তেলে ভাজা, আর এই ডুবো তেলে ভাজার কারণে ট্রান্স ফ্যাট আপনার খাবারে চলে যায়। তো গবেষণায় দেখা গেছে যে যদি সারাদিনে আমরা যে ক্যালোরি গ্রহণ করি, আর এই ক্যালোরির যদি শুধুমাত্র 2%ও যদি আমাদের ট্রান্সফ্যাট আমাদের শরীরে প্রবেশ করে, তাহলে এই ট্রান্সফ্যাট আমাদের মারাত্মক ক্ষতি সাধন করে। সেটা হচ্ছে যে এটা প্রায় 23% আমাদের কি করে, হার্টের রোগ তৈরি করতে সহযোগিতা করে। তাহলে বুঝতেই পারছেন এই ডুবো তেলে ভাজা খাবার কতটা ভয়ঙ্কর আমাদের শরীরের জন্য। তো আসুন আমরা ইফতারে এই খাবারগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি। তো এবার আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে যে কি, সন্ধ্যায় আমরা কি খাবো। সন্ধ্যায় কি খাবেন, দীর্ঘদিন মানে সারাদিন দীর্ঘক্ষণ না খেয়ে থাকার ফলে আমাদের ইফতারের পরে একটা প্রবণতা দেখা যায়, সেটা হচ্ছে কি, ওভার ইটিং বা বেশি খাওয়ার প্রবণতা। এর ফলে আমরা নানানভাবে সমস্যার সম্মুখীন হই। তো সেই ক্ষেত্রে আপনাকে দেখা যাবে যে আমরা যে ইফতারে খেজুর খেলাম, পানি খেলাম, তারপরে বিভিন্ন রকম ফলমূল খেলাম, এবার নামাজের জন্য কিছুটা সময় বিরতি নিলাম। এই বিরতি নেওয়ার পর আমরা যখন সন্ধ্যায় খাবার খেতে আসবো, তখন সেই সন্ধ্যায় খাবার খাওয়ার সময় আপনার এই খাবারের প্লেটটাকে 4 ভাগে ভাগ করবেন। এটা অবশ্যই মনে মনে 4 ভাগে ভাগ করে নিলেন। নেওয়ার পরে এই 4 ভাগের অর্ধেক অংশ, অর্থাৎ আপনার খাবার প্লেটের অর্ধেক অংশতে আপনি নিলেন কি, শাকসবজি এবং ফলমূল। তো ফলমূল তো আপনার যেমন ইফতারে যে ফলমূল গ্রহণ করেছেন সেটা কিন্তু হয়ে গেছে। আলাদাভাবে আপনাকে এখানে খাবারের প্লেটেই ফলমূল নিতে হবে না, সেটা চাইলে আপনি কিছু পরিমাণ আলাদা বাটিতেও রাখতে পারেন। এরপর বাকি অর্ধেকের অর্ধেক, অর্থাৎ 1/4 4 ভাগের 1 অংশ আপনি এখানে কি নিতে পারেন, লাল চাল বা লাল আটা আপনি নিতে পারেন, লাল চাল বা লাল আটা, রুটি নিতে পারেন, রুটি। এবং এর সাথে বাকি যে সর্বশেষ 4 ভাগের 1 অংশ, অর্থাৎ শেষ অংশে আপনি এখানে নেবেন কি, মাছ নিলেন, মাংস নিতে পারেন, তারপরে দুধ নিতে পারেন, ডিম নিতে পারেন। অর্থাৎ এখানে আপনি 4 ভাগের 1 অংশ পরিমাণ আপনি প্রোটিন জাতীয় খাবার নিলেন, যেটা আপনার শরীরের জন্য খুবই কার্যকর হবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা এখন জেনে নিলেন যে আমরা সন্ধ্যার খাবারে যে খাবারগুলো খাবো এটা, এবং এই খাবারগুলো যেন অবশ্যই কম তেলে রান্না করা হয়, সেটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। যদি বেশি দিয়ে পরিমাণ তেল ব্যবহার করে আপনারা রান্না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যেই খাদ্য মান যেটা থাকার কথা সেটা কিন্তু থাকবে না। এরপরে আসুন আমরা পরবর্তী পয়েন্ট নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যে কখন এবং কতটুকু পানি পান করব। তো আমরা ইফতারের সেহরি খেলাম, তো ইফতার থেকে সেহরি পর্যন্ত একটা দীর্ঘ সময়ে আপনাকে কি করতে হবে, প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। আর এখন যেহেতু একটু মার্চ একটু গরমকাল চলছে, তো আপনার মানে পানি শূন্যতা বা ডিহাইড্রেশন হওয়াটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আপনি এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনি কিন্তু ইফতার থেকে সেহরি এ পর্যন্ত আপনি কমপক্ষে 10 গ্লাস পানি পান করতে পারেন। 10 গ্লাস পানি অথবা 2.5 লিটার পানি পান করতে পারেন। আর এই যে ইফতার থেকে সেহরির মাঝখানে কিন্তু আমরা তারাবি নামাজ পড়ি,
তারাবি নামাজ পড়ি, হ্যাঁ নামাজ, তো তারাবি নামাজ যেহেতু একটা দীর্ঘ সময়ের জন্য নামাজ পড়া হয়, তো সেই ক্ষেত্রে আপনি সাথে চাইলে একটা বোতলে কিছু পরিমাণ পানি রাখতে পারেন, নামাজের ফাঁকে ফাঁকে আপনি সেই পানিটা পান করতে পারেন। তাতে কিন্তু আপনার যে ডিহাইড্রেশন হওয়ার যেই প্রবণতাটা সেটা অনেক ক্ষেত্রে রোধ হয়ে যাবে। এবং পাশাপাশি আপনি এমন খাবার গ্রহণ করতে পারেন যে খাবারগুলোতে প্রচুর পরিমাণে জলীয় অংশ পাওয়া যায় বা পানি পাওয়া যায়, যেমন তরমুজ, তারপরে আছে কি বাঙ্গি, খিরাই, শশা, টমেটো, এই ধরনের খাবারগুলো কিন্তু আপনি গ্রহণ করতে পারেন। তাতে আপনার শরীরে যে পানি শূন্যতা তৈরি হয়েছিল সেটাও অনেকটাই কমে যাবে। তো বন্ধুরা, এখন আপনারা তো জানলেন যে আমরা সেহরিতে কি খাবো, ইফতার ও সন্ধ্যার খাবারে কি খাবো, সেটা আপনারা অলরেডি জেনে গেছেন। এবং এটাও জেনে গেছেন যে পানি শূন্যতা দূর করার জন্য আমাদের কতটুকু পরিমাণ এবং কখন পানি পান করতে হবে সেটাও জানলেন। তো আজকের আলোচনার সর্বশেষ যে বিষয়টা আছে সেটা হচ্ছে কখন ব্যায়াম করবেন। অর্থাৎ ব্যায়াম কিন্তু আমাদের সব সময়ের দরকার। এটা একটা ধারণা আছে যে রমজানে ব্যায়াম না করলেও চলবে অথবা রমজানে ব্যায়াম করা যায় না, কিন্তু এটা সম্পূর্ণটাই ভুল। আপনাকে রমজানের সময় ব্যায়াম করতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে একটা নির্দিষ্ট সময় বের করে নিতে হবে যে আপনি কখন ব্যায়াম করবেন। সেটা হতে পারে আপনার ইফতার গ্রহণের পরে, সন্ধ্যার পরে একটা নির্দিষ্ট সময়। সেক্ষেত্রে আপনি এমন একটা সময় বের করবেন, সন্ধ্যায় সময় বের করতে পারেন, যেখানে আপনি কমপক্ষে 30 মিনিট ব্যায়াম করতে পারেন বা দ্রুত হাঁটাহাঁটি বা দৌড়াদৌড়ি করতে পারেন, তাহলে এটা সবচেয়ে ভালো হয়। তাছাড়া আপনারা চাইলে সকালবেলাও কিন্তু ব্যায়াম করা যেতে পারে, যেমন বিভিন্ন রকম ইয়োগা বা যোগ ব্যায়াম আছে, এই যোগ ব্যায়ামও আপনি বাসায় বসে করতে পারেন। এবং আবার কেউ কেউ চাইলে কিন্তু ইফতারের আগেও আপনি ব্যায়াম করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে এই যে প্রতিদিন 30 মিনিট করে, সপ্তাহে অন্তত যে কত 2.5 ঘন্টার যেন ব্যায়াম আপনার 2.5 ঘন্টার ব্যায়াম যেন আপনার হয়, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ সুস্থ থাকার জন্য আপনার রমজান কি যে কোনো সময়, সারা বছরই কিন্তু আপনার শরীরের যত্নের জন্য আপনার ব্যায়াম করা অতীব জরুরি। তো প্রিয় বন্ধুরা, আজকের আমার এই দীর্ঘ আলোচনায় আমি আপনাদের সামনে 4টা বিষয় তুলে ধরার চেষ্টা করলাম। সেটা হচ্ছে সেহরি এবং ইফতার এবং সন্ধ্যায় আপনারা কি খাবেন, পানি শূন্যতা, রমজানে পানি শূন্যতা দূর করার জন্য কি করবেন, কতটুকু পরিমাণ পানি খাবেন, এবং শারীরিক সুস্থতার জন্য যে রমজানেও আপনাকে ব্যায়াম করতে হবে, সেই বিষয়টাও আমি তুলে ধরলাম। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।